এটা আমার 11তম গল্প। গল্পের নাম মৃত্যুর দূত। লেখক আকাশ দাস। এই গল্পের ঘটনাটি হাওড়া জেলার এক প্রসিদ্ধ অঞ্চল আব্দুলের একটি ছোট্ট গ্রাম পূর্বপাড়ার। গ্রামটি খুব শান্ত ও নিরিবিলি। চারদিকে পুরনো বনেদি বাড়ি, সরু মেঠো পথ। দিনের বেলায় খুব জল জমাটি মনে হলেও রাতে যেন অদ্ভুত এক নীরবতা নেমে আসে। এই পাড়াতেই থাকতেন ডক্টর কৌশিক নস্কর, আমার স্কুল জীবনের বন্ধু ও পেশায় একজন চিকিৎসক। খুব বাস্তববাদী মানুষ। ভূত প্রেত, দৈত্য দানব আর লৌকিক অলৌকিক ঘটনা, এসবের প্রতি তাঁর একেবারেই বিশ্বাস ছিল না বললেই চলে। কিন্তু সেই বিশ্বাস ভেঙে যায় এক ভয়ঙ্কর রাতে। ঘটনাটা ছিল এক শীতকালের ডিসেম্বরের শেষ দিকা। সেদিন রাত প্রায় 12:30 নাগাদ কৌণিকবাবু তাঁর চেম্বার থেকে বাড়ি ফিরেছেন। একটু দেরি করে খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে বসে কিছু রোগীর রিপোর্ট দেখছিলেন। বাড়ির সবাই তখন ঘুমিয়ে পড়েছে, বিশেষ করে তাঁর দিদা, যিনি অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন, কিন্তু তেমন গুরুতর কিছু নয়। হঠাৎই বাইরে একটা অদ্ভুত শব্দ কানে আসে। মনে হলো যেন কেউ ধীরে ধীরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। শব্দটা ছিল অস্বাভাবিক ভারী, যেন মাটিতে টেনে টেনে পা ফেলা হচ্ছে। নো পথ। প্রথমে তিনি গুরুত্ব দেননি, ভাবলেন হয়তো কোনো চারি রি। কিন্তু কিছুক্ষণ পর আবার সেই শব্দ। এইবার তিনি উঠে দাঁড়িয়ে জানলার দিকে এগোলেন। জানলার সরাতেই তাঁর শরীর যেন ভয়ে জমে গেলা। রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটা লম্বা কালো ছায়ামূর্তি, যার উচ্চতা হবে প্রায় 8 ফুটের কাছাকাছি। মানুষের মতো হলেও কিন্তু ঠিক মানুষ নয়। তার শরীর কেমন যেন অস্পষ্ট ধোঁয়ার মতো। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ দুটি জল জ্বলে সাদা আলোর মতো জ্বলছে, যে সোজা তাকিয়েছিল কৌশিক বাবুর জানলার দিকে। কৌশিক বাবু প্রথমে ভাবলেন এটা নিশ্চয়ই চোখের ভুল, হয়তো আলো আঁধারির খেলা। কিন্তু না, মূর্তিটা নড়ছে, ধীরে ধীরে মাথা কাত করে যেন তাঁকেই দেখছে। হঠাৎই সেই ছায়া মূর্তিটা এক পা এগোলো, তারপর আরেক পা। মনে হচ্ছিল সেটা সোজা তার বাড়ির দিকেই আসছে। কৌশিক বাবুর বুকের ভেতর ধক ধক শুরু হয়ে গেল। তিনি তাড়াতাড়ি জানলার পর্দা টেনে দিলেন। নিজের মনকে বোঝাতে লাগলেন এটা কিছুই না, হয়তো ক্লান্তির কারণ, আমার হ্যালুসিনেশন। কিন্তু ভেতরে কোথাও একটা অজানা ভয় জন্ম নিয়েছিল সেই রাতে। আর তাঁর ঘুম আসেনি। পরের দিন সকালে সবকিছু স্বাভাবিক। পাড়ার লোকজন, রিকশা, বাজার হাট সব যেন আগের মতোই। কৌশিক বাবুও নিজেকে বোঝালেন, কাল যা দেখেছি সেটা হয়তো আমার মনের ভুল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেদিন থেকেই তাঁর দিদার শরীর খারাপ হতে শুরু করল। প্রথমে সামান্য জ্বর, তারপর হঠাৎ শ্বাসকষ্ট। চিকিৎসক হয়েও তিনি বুঝতে পারছিলেন না ঠিক কি হচ্ছে। সব রিপোর্ট প্রায় নরমাল, কিন্তু অবস্থার দ্রুত অবনতি। 2 দিনের মধ্যে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠল। তৃতীয় দিনের রাতে, যখন কড়ির সবাই দিদার ঘরের পাশে বসেছিল, তখন কৌশিক বাবুর মনে পড়ল সেই রাতের দৃশ্যটা। হঠাৎ তাঁর শরীর ঠান্ডা হয়ে গেল। তিনি বিড়ে করে উঠে গিয়ে আবার সেই জানলার কাছে দাঁড়ালেন। মনের মধ্যে একটা অদ্ভুত টান, যেন কিছু একটা দেখতে হবে। জানলার বাইরে তাকাতেই তাঁর বুকের রক্ত আবার হিম হয়ে গেল। ঠিক আগের মতোই সেই একই ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, তবে এবার আরো কাছে, যেন বাড়ির গেটের ঠিক সামনে। এবার তার চোখ দুটো আরো বেশি উজ্জ্বল,
আর সে ধীরে ধীরে হাত তুলল, সরাসরি বাড়ির দিকে ইশারা করে। ঠিক সেই মুহূর্তেই ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে এল। কৌনিকা দিদা, দিদা আর নেয়া, দিদা আর নেই। সবকিছু যেন থেমে গেল। তিনি আর বাইরে অকাতে পারলেন না। দৌড়ে ভেতরে গিয়ে দেখলেন তার দিদা চিরদিনের মতো চোখ বুজে ফেলেছেন। এরপর বহুদিন কৌশিকবাবু এই ঘটনা কাউকে বলেননি, কিন্তু সময়ের সাথে সাথে তিনি বুঝতে পারলেন যে যা তিনি দেখেছিলেন সেটা কোনো সাধারণ ছায়া ছিল না। লোকমুখে শোনা যায় মৃত্যুর দূত নাকি আগেই এসে সংকেত দিয়ে যায় যার বা যার প্রিয়জনের মৃত্যু আসন্ন। কৌশিক বাবু আজও সেটা বিশ্বাস করেন না অন্ধভাবে, কিন্তু একটা কথা তিনি আর কখনো অস্বীকার করেন না, সেই রাতে তিনি যা দেখেছিলেন সেটা মানুষ ছিল না, সেটা ছিল মৃত্যুর আগমনের পূর্ব সংকেত বা মৃত্যুর দূত। গল্পটা শুনে পাঠকদের কাছে একটা প্রশ্ন থেকেই গেল যে আদৌ কি মৃত্যুর আগে তার দূত দেখা দেয়, নাকি পুরোটাই মানুষের মনের ভ্রম। আমার গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করো। সকলকে অনেক অনেক ধন্যবাদ।